যুদ্ধ মানেই মৃত্যু, যুদ্ধ মানেই ধ্বংস, যুদ্ধ মানেই এমন এক বাস্তবতা যেখানে জয় বলে কিছু থাকে না। তবুও প্রশ্ন হলো, যদি কেউ পৃথিবীতে যুদ্ধ নাই চায় তাহলে যুদ্ধ হয় কেন? একজন কৃষক চায় না যুদ্ধ, একজন মাও চায় না যুদ্ধ, কারণ তার সন্তান হয়তোবা ওই যুদ্ধ থেকে আর ফিরবে না। একজন সৈনিকও কিন্তু চায় না যুদ্ধ হোক, কারণ সে জানে ট্রিগার টানলে তার জীবনের মানবিকতা মরে যায়। তাহলে প্রশ্ন হলো, কারা চায় যুদ্ধ, নাকি যুদ্ধ এমন কিছু যা কেউ চায় না কিন্তু সবাই বাধ্য হয়ে মেনে নিতে হয়? এই ডকুমেন্টারিতে আমরা খুঁজব সেই অস্বাভাবিকর সত্য যা ইতিহাসের পাতায় লেখা নেই, কিন্তু প্রতিটি যুদ্ধের পেছনে নীরবে কাজ করে। ইতিহাসবিদরা প্রায় বলে থাকেন মানুষ যুদ্ধপ্রিয়, কিন্তু সত্যি কি তাই? যদি মানুষ যুদ্ধপ্রিয় হতো তাহলে সভ্যতা তৈরি হতো না। আইন, নৈতিকতা, রাষ্ট্র, পরিবার এসবের কোনো অস্তিত্ব থাকতো না। মানুষ আসলে হচ্ছে সহযোগিতার প্রাণী, কিন্তু মানুষ একই সাথে ভয়, লোভ এবং ক্ষমতারও দাস। যুদ্ধ কিন্তু মানুষের স্বভাব থেকে জন্ম নেয় না, যুদ্ধ জন্ম নেয় মানুষের ভয়ের ব্যবস্থাপনার ব্যর্থতা থেকে। প্রতিটি যুদ্ধের শুরুতে থাকে একটি ভয়, ওরা আমাদের আক্রমণ করবে, ওরা আমাদের ছাড়িয়ে যাবে, ওরা আমাদের অস্তিত্ব মুছে দেবে। এই ভয় কোনো সময় বাস্তবতা নয়, কিন্তু ক্ষমতাবানদের মাথায় সেটাই বাস্তব হয়ে ওঠে। এক দেশ অস্ত্র বানায় নিজেকে রক্ষা করার জন্য, প্রতিপক্ষ ভাবে ওরা অস্ত্র বানাচ্ছে মানে আক্রমণ করবে, সেও অস্ত্র বানায়। ফলাফল দুই পক্ষেই যুদ্ধ চায় না, তবু যুদ্ধের দিকে এগিয়ে যায়। যুদ্ধ সাধারণ মানুষ শুরু করে না, যুদ্ধ শুরু করে ক্ষমতার কেন্দ্রে থাকা অল্প কিছু মানুষজন। ক্ষমতা এমন এক নেশা যেখানে নৈতিকতা বিলাসিতা হয়ে যায়। ইতিহাস বলছে, যখনই কোনো শাসক নিজের ক্ষমতা হারানোর ভয় পায়, সে বাহিরের শত্রু তৈরি করে। কারণ ভেতরের সমস্যা দেখানোর চেয়ে বাইরের শত্রু দেখানো খুবই সহজ। জাতীয়তাবাদ একদিকে শক্তি, অন্যদিকে সবচেয়ে বিপজ্জনক অস্ত্র। দেশের জন্য মরতে হবে, এই বাক্যটা শুনতে গর্বের, কিন্তু প্রশ্ন হলো দেশটা কার? সাধারণ মানুষের নাকি ক্ষমতাসীন গোষ্ঠীর? জাতীয়তাবাদ যখন প্রশ্ন করতে শেখায় না, তখন মানুষ অন্ধ হয়ে আনুগত্য শেখে, আর তখন কিন্তু সেটাই যুদ্ধের জ্বালানি হিসেবে কাজ করে। যুদ্ধ মানেই ক্ষতি, এই কথাটা আংশিক সত্য, কারণ যুদ্ধ মানেই কারো না কারো বিশাল লাভ। অস্ত্র ব্যবসা, পুনর্গঠন চুক্তি, তেল ও খনিজ সম্পদ জব্দ, ভূরাজনৈতিক প্রভাব। যুদ্ধ একটি ইন্ডাস্ট্রি যেখানে মানুষের মৃত্যু একটি সংখ্যায় পরিণত হয়। আমরা ভাবি ইতিহাস থেকে আমরা শিখেছি, কিন্তু বাস্তবতা হলো আমরা ইতিহাস থেকে শুধু নিজেদের পছন্দের অংশটাই শিখেছি। প্রতিটা যুদ্ধের পরই বলা হয় এটাই শেষ যুদ্ধ, কিন্তু তারপর দেখা যায় আবারও নতুন যুদ্ধ হয়। কারণ ইতিহাস লেখা হয় বিজয়ীদের হাতে, ভুক্তভোগীদের হাতে নয়। যুদ্ধ শুরু হওয়ার আগে একটি গল্প তৈরি করা হয়, কে ভালো, কে খারাপ, কে দানব আর কে নায়ক। মানুষ গল্প ভালোবাসে, আর যুদ্ধের গল্প সবচেয়ে সহজেই বিক্রি হয়। মানুষ যুদ্ধ চায় না, কিন্তু ন্যায়ের যুদ্ধ বিশ্বাস করতে চায়। অনেকেই মনে করে গণতন্ত্র মানেই শক্তি, কিন্তু বাস্তবে গণতান্ত্রিক দেশও যুদ্ধ করে, কারণ ভয়, প্রচারণা আর আবেগ দিয়ে গণতন্ত্রকেও যুদ্ধের পক্ষে দাঁড় করানো যায়। সাধারণ মানুষ যুদ্ধ চায় না, কিন্তু প্রায় নীরব থাকে। নীরবতা কখনো কখনো সবচেয়ে বড় সম্মতি। যুদ্ধ ঠেকাতে দরকার হচ্ছে প্রশ্ন করার সাহস, অস্বীকৃত সত্য শোনার মানসিকতা এবং ভাবনা থেকে বেরিয়ে আসা। যুদ্ধ মানেই ধ্বংস, এই কথাটা আমরা স্কুলে শিখি, কিন্তু কেউ কেউ যুদ্ধকে দেখে একটি বিজনেস মডেল হিসেবে। যুদ্ধ শুরু হলে অস্ত্রের অর্ডার বাড়ে, মিলিটারি বাজেট বেড়ে যায়, প্রাইভেট ডিফেন্স কোম্পানি ফুলে ফেঁপে ওঠে, পুনর্গঠনের নামে বিলিয়ন ডলারের চুক্তি হয়। যেখানে একটি বোমা পড়ে সেখানে একদিকে মানুষের জীবন শেষ হয়, অন্যদিকে কারো শেয়ার বাজারের প্রাইস বেড়ে যায়। এটা কোনো কনফিডেন্স নয়, এটা হিসাব। বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশগুলো প্রায় সবসময় কোনো না কোনো সংঘাতে জড়িত, কারণ যুদ্ধ না থাকলে অস্ত্র বিক্রি হবে না, আর অস্ত্র বিক্রি না হলে ক্ষমতার ভারসাম্য নড়ে যায়। মানুষ সবসময় একটি পরিচয় খোঁজে,
জাতি, ধর্ম, ভাষা ও সংস্কৃতি, এই পরিচয়গুলো স্বাভাবিক, কিন্তু যখন পরিচয়কে অস্ত্র বানানো হয় তখন যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। যুদ্ধের আগে শত্রুদেরকে বলা হয় দানব, বর্বর, অমানবিক ও সভ্যতার শত্রু। কারণ মানুষ মরতে পারে না, কিন্তু দানব মরতে পারে। এই মানসিক প্রস্তুতি ছাড়া কোনো যুদ্ধ সম্ভব নয়। যুদ্ধ শুরু হয় বন্দুক দিয়ে, কিন্তু তার আগে শুরু হয় শব্দ দিয়ে। উত্তেজনা, সংঘর্ষ, প্রতিরক্ষা বা প্রয়োজনীয় অভিযান, এই শব্দগুলোই ব্যবহার করা হয় প্রথম দিকে। গণমাধ্যম যখন প্রশ্ন না করে, শুধু পুনরাবৃত্তি করে, তখন সেটাও যুদ্ধের অংশ হয়ে যায়। মানুষ যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধের গল্প বিশ্বাস করতে শুরু করে। প্রতিটি প্রজন্ম ভাবে আমরা আগের মতো ভুল করব না, কিন্তু ইতিহাস বারবার ফিরে আসে। কারণ আমরা ইতিহাস পড়ি স্মরণ করার জন্য, বিশ্লেষণ করার জন্য নয়। যুদ্ধের পর স্মৃতিসৌধ বানানো হয়, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের কাঠামো বদলানো হয় না। যার কারণে নতুন প্রজন্ম আসলে নতুন যুদ্ধ আসে। একই অজুহাতে খালি যুদ্ধ আর যুদ্ধ। জাতিসংঘ আছে, আন্তর্জাতিক আইনও আছে, মানবাধিকার সনদও আছে, তবুও যুদ্ধ থামে না। কারণ আন্তর্জাতিক ব্যবস্থা দাঁড়িয়ে আছে ক্ষমতার ভারসাম্যের উপর, ন্যায় বিচারের উপর নয়। যে শক্তিশালী সে নিয়ম ব্যাখ্যা করে, যে দুর্বল সে নিয়ম মেনে নেয়। শান্তি তখন হয়ে যায় একটি কূটনৈতিক শব্দ, বাস্তবতা নয়। অনেকেই বলেন যুদ্ধ মানব ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু দাস প্রথাও তো ছিল ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আমরা তো সেগুলোকে বদলিয়েছি, তাহলে যুদ্ধ তো বদলানো সম্ভব। যদি আমরা যুদ্ধকে স্বাভাবিক ভাবা বন্ধ করি, যুদ্ধ প্রাকৃতির নিয়ম নয়, এটা মানুষের তৈরি বাস্তবতা, এটা মেনে নেই, আর মানুষের তৈরি জিনিস মানুষই বদলাতে পারে, তাও মেনে নেই, তাহলেই হয়তো আর যুদ্ধ হবে না। যুদ্ধের সিদ্ধান্ত নেয় অল্প কয়েকজন, কিন্তু দাম দেয় কোটি কোটি মানুষ। সাধারণ মানুষ যুদ্ধ চায় না, কিন্তু তারা ভাবে আমাদের কিছুই করার নেই। এই ভাবনাটাই যুদ্ধের সবচেয়ে বড় শক্তি, কারণ ক্ষমতা টিকে থাকে নীরবতার উপর। যুদ্ধ ঠেকাতে শুধু চুক্তি নয়, দরকার মানসিক পরিবর্তন, প্রশ্ন করার সংস্কৃতি, সমালোচনামূলক শিক্ষা, মানবিক সহানুভূতি, ভয়ের রাজনীতির বিরুদ্ধে সচেতনতা। যুদ্ধ থামাতে হলে প্রথমে গল্প বদলাতে হবে। কেউ যুদ্ধ চায় না, এই কথাটা সত্য, কিন্তু সবাই যদি শুধু নিজের না চাওয়াটুকু বলেই থামে, তাহলে যুদ্ধ হবেই। যুদ্ধ শুরু হয় যখন মানুষ ভাবে চুপ থাকাই নিরাপদ, আর যুদ্ধ থামে যখন মানুষ বুঝতে শেখে চুপ থাকাই সবচেয়ে বড় বিপদ। কেউ যুদ্ধ চায় না এটা সবাই বলে, কিন্তু যুদ্ধ থামাতে চায় এমন মানুষ খুব কমই পাওয়া যায়। প্রশ্ন হলো, আপনি কোন দলে? যুদ্ধ থামাতে চান নাকি যুদ্ধ চাই না এ কথাটাই বলতে চান?